আবারও ফিরলাম ৭১ জার্নালে। নাইমুল ইসলাম খান, আমি আরেকটি যেই প্রসঙ্গটি গত কদিন ধরে শিরোনাম এবং আগ্রহের অংশ হয়ে আছে এবং আমি ধারণা করি আগামীকালকেও কতটুকু অগ্রগতি হলো অন্তত সেই খবরটি থাকবে, সেটি হচ্ছে কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর আজকের খবর ছিল, মানে গতকালকের খবর ছিল যে রায়ের খসড়াটি তৈরি হয়েছে, সেটি এখন প্রধান বিচারপতির কাছে আছে। তার মানে সাইন করা বাকি, সাইন করলে কপি আসবে, কপি আসলে কামারুজ্জামানের ফাঁসির প্রক্রিয়া শুরু হবে। আপনি এই প্রসঙ্গটি একটু এনেছিলেন যে এইটির পরেও একটা রাজনীতিতে একরকমের কিছু ইম্প্যাক্ট করতে পারে। রাজনীতি মানে এইবার ভোটের রাজনীতিটা তো একটা ইম্প্যাক্ট থাকতে পারে, কারণ এটা একটা কাঁচা করবে তো যারা স্বাধীনতা বিরোধীর একটা গ্রুপ, জামাতের ভোটার সমর্থক সিম্পেথাইজার আছে, তারা এই সময় আবার হঠাৎ করে একটা দুঃখবোধ থাকবে তাদের, সেটা থেকে তারা একাট্টা হবে। এই ধরনের ঐক্যগুলি আবার সবসময় একটু শক্তিশালী হয়, তো সেটা হইতে পারে, সেটার একটা ইম্প্যাক্ট থাকতে পারে, অল্প হইলেও একটা ইম্প্যাক্ট থাকবে। আর আমার যেটা মনে হয় যে এই নির্বাচনটা এখন আমাদের যেভাবে হচ্ছে, এই নির্বাচনের আমাদের এখন আলোচনা করার কথা কামরুজ্জামানের রায়ের বিষয়টা। কামরুজ্জামানের রায়টার বিষয়ে আমি একটা কথা বলি, আমরা এই যে এই মানবতা বিরোধী অপরাধের যে বিচারটা আমরা শুরু করেছিলাম, শুরু করার পর আমরা কিন্তু কেউ মানে ট্রেন ছিলাম না, এটা আমাদের কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমরা কিন্তু একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিন্তু ম্যান্ড বাই কিন্তু বাংলাদেশিস, এবং এই বাংলাদেশিরা যারা ইনভেস্টিগেশন করেছে তারাও একটা মানবতা বিরোধী অপরাধের ইনভেস্টিগেশন আগে করে নাই, তারা নর্মাল চোর ছেচরের ইনভেস্টিগেশন করতো। এইভাবে প্রতিটি সেক্টর, প্রসিকিউটরদের অভিজ্ঞতা, বিচারকদেরও নতুন অভিজ্ঞতা, সেই প্রথম পর্যায়ের যে ছোট 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 হিকাপস, দুর্বলতা, এগুলি কাটিয়ে এখন ক্রমাগত এটা প্রফেশনাল হচ্ছে, কোয়ালিফাইড হচ্ছে। কেন হচ্ছে? কারণ তারা এখন রিয়েলাইজ করেন এটা একটা ঐতিহাসিক কাজ হচ্ছে। কিন্তু আমরা যে শুধু বিচারটা করছি, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসছি, এর বাইরেও লার্জার গ্লোবাল একটা ইম্প্যাক্ট আছে এটার। পৃথিবীর আরো কিছু কিছু দেশে এখন মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ শুরু হচ্ছে। কেউ সামনে হবে না, নিচ্ছে না, নিবেই, তারা এগুলি নিবে বলে এগুলি ইট ইজ অ্যাকচুয়ালি হিস্ট্রি দ্যাট দে আর মেকিং। এখন কি হচ্ছে, তারা প্রতিটি জিনিস একটু সতর্কতার সাথে করছেন, প্রতিটি স্কোপ আইনের আওতায় সর্বোচ্চ দাঁত দেওয়া দরকার দিচ্ছেন, যার জন্য দেখেন এখন রিভিউ করা গেল। করে আমাদের এক্সিকিউটিভ আর মিডিয়ার একটু খামখেয়ালিপনার কারণে অনেক কিছু মিলে ঘুরাঘুরি। যেমন বিচারকরা মুখের রায় দিয়েছে, তারা কিন্তু লিখে এখনো দেননি, কিন্তু আমরা জেল গেটে ফাঁসির মঞ্চটঞ্চ বানিয়ে রিপোর্ট টিপোর্ট করে একাকার। অথচ আমাদের কথা ছিল ওয়েট করা আনটিল দ্যাট ইজ ওভার, ডান, কমপ্লিট। আমরা কিন্তু এটা করলাম না। তো আমাদের বাড়াবাড়ির কারণে মনে হচ্ছে বিচারকরা দেরি করছেন, কিন্তু আসলে বিচারকরা খুব স্বাভাবিকভাবে, স্বস্তিকর ভাবে, প্রফেশনালি একটা ভালো জাজমেন্ট, যদিও এটা খুব দীর্ঘ জাজমেন্ট হবে না, কিন্তু তারপরও যত এক বাক্যেরও যদি হয়, দুই বাক্যেরও যদি হয়, সেটা একটা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। আপনার কি মনে হচ্ছে যে এই দীর্ঘ প্রক্রিয়ায়, মানে এই আইনি দীর্ঘ প্রক্রিয়ায় ধীরে ধীরে এখন একরকমের বাংলাদেশের রাজনীতিতে সরাসরি এই যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে অবস্থান নেওয়াটা কিছুটা অস্বস্তিকর হয়ে উঠছে নাকি? প্রথম কথা হলো, আমি বরং একটু বিএনপির পক্ষে থাকি এখানে, যে বিএনপি কিন্তু সরাসরি কখনোই বিরোধিতা করে নাই। তারা এটার নানান রকম উইকনেসের কথা বলেছে, যে এখানে মানে সাক্ষী নাই, এই নাই, সেই নাই, দুর্বলতার কথা বলেছে, স্ট্যান্ডার্ডসের কথা বলেছে, অধিকারের কথা বলেছে। এগুলি অধিকাংশই ওভার টাইম প্রমাণিত হয়েছে দেশে এবং বিদেশিদের কাছেও, যে আসলে এই অভিযোগগুলি সঠিক ছিল না। ইনিশিয়ালি এই সন্দেহগুলি আলটিমেটলি সেরকম করে দেখা যায়নি। আর বিএনপি এই ব্যাপারে যে চুপ করে থাকে, আমার কাছে এটাই আমাদের জন্য একটা সুবাতাস মনে হয়। এই জন্য যে তারা যে আল্লাহর অশেষ মেহেরবানি, তারা যে এটার পক্ষে কথা বলে নাই, এইটাই আমাকে অনেক স্বস্তি দেয়। যেমনটি বললো যে তারা তো আসলে প্রকাশ্যে বলার কথা, কারণ তারা গত 6 বছর ধরে যেভাবে জামাতের হাত ধরাধরি, গলা ধরাধরি করে হাঁটছে, সে জায়গায় তাদের পুরো আন্দোলনটা আর্টিলারি ফোর্স হিসেবে জামাত চালিয়ে রেখেছে, অর্থবিত্ত অস্ত্রশস্ত্র দিয়ে। সে জায়গায় তারা প্রকাশ্য হওয়ার কথা কেন বলে নাই? উদারতা না। আমি মনে করি বাংলাদেশের মানুষের প্রতি যে তাদের মিনিমাম দৃষ্টি আছে, সেই কারণে বলে নাই। কারণ তারা প্রকাশ্যে বলা মাত্র কিন্তু মানুষদের একটি বাংলাদেশের মানুষের অধিকাংশ মানুষ যারা বাংলাদেশে বিশ্বাস করে যুদ্ধাপরাধীদের বিচার চায়। আর শেষ মন্তব্য, আমি নির্বাচনের যে প্রতিক্রিয়ার কথা নাইম ভাই বললো, আমার কাছে একটি উল্টো ভয়ও কিন্তু মনে হয়। এই সিটি কর্পোরেশন নির্বাচন কিন্তু বিএনপি একা এসছে, 20 দলীয় জোট থেকে কিন্তু জামাত শিবির কিছু বলে নাই, ফলে এদের পাওয়ারও কিছু নাই।
তারা ওই অর্থে এই ফাঁসির রায়টি যখন কার্যকর হবে তখন কিন্তু নির্বাচনটিকে বানচাল করবার একটি প্রক্রিয়ার মধ্যে তারা সংযুক্ত হতে পারে। এই বিষয়টি কিন্তু আমার কাছে একটি শঙ্কার ব্যাপার মনে হয়। আরেকটা জিনিস যেটা মনে হয় যে আমি কিন্তু অনেকে যেমন আন্তর্জাতিক আদালতকে নিয়ে তর্ক বিতর্ক করার চেষ্টা করেছেন, অনেকে বলেন বিচার বিভাগকে সরকার নিয়ন্ত্রণ করে, অনেকে বলেন যে বেগম খালেদা জিয়া যেমন 41 দিন পরে গিয়ে মামলার জামিন নিয়ে আসলেন, গ্রেফতারি পরোয়ানায় ঘুরে বেড়ালেন, বিএনপি থেকে দাবি করা হয় সরকার যেন সকলকে জামিন দিয়ে দেয়। আসলে বিচার বিভাগ তো স্বাধীন বাংলাদেশে, যেই কারণে তারেক রহমানও কিন্তু নিষ্কলুষ খালাস পায়। এই কারণে এটাও কিন্তু আরেকটা প্রমাণ যে সরকারের নির্বাহী বিভাগের কোনো ক্ষমতা নাই বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করবার। অর্থাৎ যেটা নাইম ভাই বলল, বিচার বিভাগ তার স্বাধীন মত অনুযায়ী চলছে। নির্বাহী বিভাগের একজন মন্ত্রী যদি বলেও থাকে যে আজকেই ফাঁসি হবে, বাস্তবে সেটাও কিন্তু মন্ত্রী বলে নাই। না, মানে বলছে যে কাগজ পাওয়া মাত্রই। সবচেয়ে বড় উদাহরণ হিসেবে আপনিও বললেন, কিন্তু কিভাবে সেটা মিলল? মানে সেই সবচেয়ে বড় উদাহরণ হিসেবে তো এখন বলা হয় যে কিভাবে খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা 38 দিন গেল না। না, এটা হচ্ছে সরকারের উপরের লেভেলে এক ধরনের স্পেস দেওয়ার ব্যাপার, এটা কিন্তু নিয়ন্ত্রণ না। এটাকে আমরা বলবো এইটা কিন্তু আপনি মনে করেন যেমন যুক্তির জন্য বলে বেগম খালেদা গেল না, এটা কিন্তু বিচার বিভাগের দায় না, বিচার বিভাগ, এটা কিন্তু ওই এক্সিকিউটিভ এটা বিচার বিভাগ এটা দায়িত্ব প্রভাবিত করে নাই, ওরা হয়তো দায়টা নিজেরা পালন করে নাই, নিজেরা কাগজটি পেয়ে যাওয়ার পরে আর সেটি জায়গা মতো। কিন্তু সেখানে হচ্ছে যুক্তিটা হচ্ছে বেগম খালেদা জিয়া কিন্তু সেই ব্যক্তি না যিনি পালিয়ে যেতে পারেন। বিএনপির অন্য যারা নেতা কর্মী খুনের দায়ে বা পেট্রোল বোমার দায়ে অভিযুক্ত, তারা কিন্তু পালিয়ে যাওয়ার সুযোগ আছে। ফলে এই ব্যাপার। আর শেষ মন্তব্য আগের নির্বাচনী বিষয় আমি করে শেষ করতে চাই, সেটা হলো জুনায়েদ সাকির মতো যারা তৃতীয় পক্ষের চিন্তা করেন, যারা নতুন আদর্শ নিয়ে সামনে আসেন, তাদের আর আওয়ামী লীগ বিএনপির তফাৎ। আমরা যারা আওয়ামী লীগ বিএনপিকে সমালোচনা করি বা করতে শিখি, তারা কিন্তু বাংলাদেশের জনগণের সামনে পরিষ্কার বুর্জুয়া রাজনৈতিক দল, কিছু প্রতিশ্রুতি দেবে, কিছু দুর্নীতি করবে, কিছু কাজ করবে, তাদের সামনে পরীক্ষিত দুটি দল। আর যারা বাম বা দ্বিতীয় তৃতীয় চিন্তা নিয়ে বাংলাদেশের সামনে এসছে, তারা প্রত্যেকে স্বপ্ন দেখিয়েছে, রাত ভোর হওয়ার আগেই নিজেদের মধ্যে দ্বিধাবিভক্ত হয়ে নিজেরাই স্বপ্ন ভেঙে দিয়েছে। ফলে সে জায়গায় এদের মধ্যে কোনো বাস্তব প্রমাণ জনগণের সামনে হাজির করতে পারে নাই, এটা কিন্তু একটি বড় কারণ। ফলে লোকে বিশ্বাস করতে পারে না। এ পর্যন্ত দেখেন যারাই তৃতীয় চিন্তা নিয়ে এসছে, হয় সামরিক শাসনের সহযোগিতা করেছে, স্বৈর শাসকের সহযোগিতা করেছে, বা ওই যে মান্না ভাইয়ের উদাহরণ দিল যে যারা লেজুর ভিত্তি করে তারা ক্ষমতায় যেতে চায়। সেই কারণে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে আমার পরীক্ষিত শত্রু ভালো, অপরীক্ষিত বন্ধু। আমি লোভ সম্বরণ করতে পারছি না, একদম 30 সেকেন্ড। আনিসুল হককে নির্বাচনে নেওয়া, আনিসুল হক কিন্তু আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ছিল না, তাকে নির্বাচিত করার মধ্যে ওই যে বিএনপি আওয়ামী লীগের, বিএনপি আওয়ামী লীগের বাইরের একটা মানুষকে সামনে নিয়ে আসা এবং ওই ভোটগুলিকে টানাও কিন্তু শেখ হাসিনার একটা কৌশল এখানে। ধন্যবাদ নাইমুল ইসলাম খান, ধন্যবাদ দর্শক আপনাদের যারা সঙ্গে ছিলেন একাত্তর জার্নালের। আগামীকাল একই সময়ে একাত্তর জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি নবনীতা চৌধুরী বিদায় নিচ্ছি। থাকবেন সবসময় একাত্তরের সঙ্গে। ফিরে এলাম একাত্তর জার্নালে। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন ঢাকা উত্তরে সিটি কর্পোরেশন মেয়র পদপ্রার্থী, অন্যতম মেয়র পদপ্রার্থী জুনায়েদ সাকি। জুনায়েদ সাকি, স্বাগত আপনাকে একাত্তর জার্নালে। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, আমরা আলোচনা করছিলাম এতক্ষণ ধরে যে এই স্থানীয় সরকার নির্বাচন যদিও বা রাজনৈতিক দলের নির্বাচন হওয়ার কথা নয়, কিন্তু দলীয়ভাবেই এই আওয়ামী লীগ বিএনপির সমীকরণ নিয়ে আসলে নিয়েই সংবাদ মাধ্যমগুলো ব্যস্ত, টক শো গুলো ব্যস্ত। এর মধ্যে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, আর কিরকম ঢাকা আপনি দেবার প্রতিশ্রুতি দিচ্ছেন, গড়ে তুলবার প্রতিশ্রুতি দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে স্থানীয় সরকার বলতে এই যে ব্যবস্থাটি এখানে আছে, সেখানে সরকার কথাটা আছে, কিন্তু এটা অনেক আলংকারিক কথা আর কি। এখানে স্থানীয় সরকার বলা হয়, কিন্তু আসলে কার্যত একটা একে ছোট জগন্নাথ বানিয়ে রাখা হয়। কারণ আইনের মধ্যেই যেভাবে মানে এই স্থানীয় সরকারগুলোর যে ক্ষমতার পরিধি এবং তাদের যে এখতিয়ার, সেটাতে এই প্রতিষ্ঠানগুলো যে তার খুব বেশি কাজ করা তাদের পক্ষে আসলে সম্ভব হয়ে ওঠে না। আসলে গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে স্থানীয় সরকারকেই প্রধান গুরুত্ব দেওয়ার কথা, এবং সমস্ত উন্নয়ন কাজ থেকে শুরু করে পরিকল্পনা গ্রহণ করা, সেটা স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী, সেটা স্থানীয় সরকার নির্বাচিত প্রতিনিধিরাই সে কাজটা করবেন। সরকার জাতীয় কেন্দ্রীয় সরকারের কাজ হচ্ছে যে জাতীয় পরিকল্পনা, জাতীয় নীতি তৈরি করা,
কিন্তু আমরা দেখি যে একটা এমপি তন্ত্র কায়েম হয়ে আছে এবং তারা এমন ধরনের আইন প্রণয়ন করেছেন যেখানে আসলে এক ধরনের এই কেন্দ্রীয় সরকারের একটা আমলাতান্ত্রিক কর্তৃত্ব এই প্রতিষ্ঠানের উপর চেপে বসে, যার ফলে একটা নির্বাচিত মেয়র এবং প্রশাসক নিয়োগ করলেও পার্থক্য খুব বেশি পাওয়া কঠিন হয়ে পড়ে। তো যাই হোক, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে যেহেতু ওই ধরনের একটা মানে ক্ষমতাটা দেয়া নেই এবং বিশেষভাবে এই নির্বাচনগুলো যারা নির্বাচিত হন তাদেরকে কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী থাকতে হয়, তার ফলে দেখা যায় যে ওই কেন্দ্রীয় সরকারের কিংবা কেন্দ্রীয় রাজনীতিতে যে যারা প্রাধান্য বিস্তার করে আছেন তাদের রাজনীতির সাথে সংযুক্ত ব্যক্তিরাই এই ধরনের স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে গুরুত্ব পেয়ে আসেন, অথচ এটা গণতান্ত্রিক ব্যবস্থা সম্পূর্ণ বিপরীত। এই পরিস্থিতিতে আপনি হঠাৎ করে মেয়র নির্বাচনে দাঁড়ানোর প্রয়োজনীয়তা বোধ করলেন কেন? এই ক্ষেত্রে আমার দুটো প্রশ্ন আছে। একটি হচ্ছে যে ধরুন 5ই জানুয়ারির নির্বাচনের আগে আমি যদি ঠিক মনে করতে পারি তাহলে আপনি 5ই জানুয়ারি নির্বাচনটিকে আপনি গ্রহণযোগ্য মনে করেননি, আপনি যে রাজনীতিতে বিশ্বাসী তার সেই রাজনীতি গ্রহণযোগ্য মনে করেনি। আপনারা 5ই জানুয়ারির পর থেকে যে সরকার আছে সেই সরকারটিকেও খুব বেশি, এমনকি আপনি যে দলটি করেন গণসংহতি আন্দোলন, সেই গণসংহতি আন্দোলনের নেতারা বলছেন যে আপনি যে জোটটি করেন, আমি দুঃখিত, গণতান্ত্রিক বাম মোর্চা, তারা বলছেন যে তারা এই নির্বাচনে অংশ নিচ্ছেন না, কারণ তারা মনে করেন যে এই নির্বাচন রাজনৈতিক সংকটকে ঘনীভূত করবে এবং আপনি যে জোটের অংশীদার সেই জোট মনে করে যে এখন একটি অনির্বাচিত সরকার রয়েছে এবং সেই অনির্বাচিত সরকারকে বৈধতা সৃষ্টির জন্য এই নির্বাচন। এবং আপনি মনোনয়নপত্র জমা দেওয়ার পর তারা রীতিমতো সংবাদ সম্মেলন করে এটা জানানোর প্রয়োজনীয়তা বোধ করেছেন এই গণতান্ত্রিক বাম মোর্চা যে তারা আপনার সঙ্গে নেই। আপনার সঙ্গে তাহলে কারা আছেন? খুব সংক্ষেপে আমি উত্তর দিব, আপনি হয়তো খুব বেশি সময় আমাকে দেবেন না। প্রথমত 5ই জানুয়ারির নির্বাচনটি যে গ্রহণযোগ্য হয়নি, এটা যে অংশগ্রহণমূলক হয়নি এবং যার ফলে এটা যে জনগণের সম্মতির ভিত্তিতে কোনো সরকার নেই, সে কথাটা আমরা 5ই জানুয়ারি নির্বাচনের আগে বলেছি যে এটা হতে যাচ্ছে এবং 5ই জানুয়ারি নির্বাচনের পর থেকে আমরা এই কথাটি বলে আসছি এবং তা একটা অংশগ্রহণমূলক জনগণের সম্মতির ভিত্তিতে একটি সরকার গঠনের প্রক্রিয়া আবারও প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করে আসছি। এটা আমাদের দলের জায়গা থেকে এবং আমাদের মোর্চার জায়গা থেকেও, এবং সেই প্রক্রিয়ার জায়গা থেকে আমরা কিন্তু একটা অংশ ওই দাবিটা অব্যাহত রেখেছি, সেই সংগ্রাম আমাদের চলছে। যেটা জরুরি বিষয় সেটা হচ্ছে যে বর্তমান যে রাজনৈতিক সংকট চলছে এই নির্বাচনের অগ্রহণযোগ্যতাকে কেন্দ্র করে, সেক্ষেত্রে বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোটও তাদের দিক থেকে তারা আন্দোলন করছে এবং তাদের আন্দোলনের নামে আমরা দেখেছি যে আন্দোলনের ভেতরে পেট্রোল বোমা সন্ত্রাস চলছে এবং সেটা যেমন একদিকে একটা বাস্তবতা, অন্যদিকে সরকারের একটা গুম খুন নির্যাতন সেটাও আরেকটা বাস্তবতা, এবং এই দুই বাস্তবতা মিলে দেশে একটা এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে একটা নাভিশ্বাস পরিস্থিতি, জনগণ আতঙ্কিত, জনগণ হত্যার শিকার হচ্ছেন এবং জনগণ এই কারণেই পরিত্রাণ চাইছেন। এখন সরকারের দিক থেকে তার নানান পদক্ষেপ গ্রহণ করবে এবং এই নির্বাচনও নিশ্চয়ই সরকার নিজের মতো করে, যেহেতু এই নির্বাচন কোনো যে সময় হওয়ার কথা ছিল সেই সময় হয়নি, মানুষ জানতো না এই নির্বাচন কবে হবে, সরকার নিশ্চয়ই তার সুবিধা মতো তার রাজনৈতিক বিবেচনা অনুযায়ী এই নির্বাচন ঘোষণা করেছে। সেই সমালোচনা আমাদের হয়তো থাকতে পারে, কিন্তু বিদ্যমান পরিস্থিতির মধ্যে আমরা বিবেচনা করেছি যে জনগণের যে ভাবনা, জনগণ যা মনে করছেন এই পরিস্থিতিতে, একদিকে সরকারি নির্যাতন, অন্যদিকে বিরোধী দলের আন্দোলনের মধ্যে জনগণের এই ধরনের আগুনে পুড়ে মরা, সব পরিস্থিতি থেকে জনগণের পরিত্রাণ পাওয়ার ক্ষেত্রে জনগণ কি ভাবছেন সেটা প্রকাশ করার এই নির্বাচনে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং যদি নির্বাচনের ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ থাকে, আমরা মনে করি এটা হয়তো জনগণের দিক থেকে জনগণ তার মতামত প্রকাশ করার একটা জায়গা পাবেন। সেই হিসেবে এই নির্বাচনের একটা তাৎপর্য আমাদের এই বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে আছে এবং সেই বিশেষ রাজনৈতিক পরিস্থিতির জায়গা থেকেই আমাদের দলের পক্ষ থেকে আমরা মনে করেছি যে জনগণের মতামতের সাথে আরো সম্পৃক্ত হওয়ার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করা, যদি এই নির্বাচনটা একটা মোটামুটি অংশগ্রহণমূলক হয় এবং একটা গণতান্ত্রিক ন্যূনতম পরিবেশের মধ্যে হয়। আমরা জানি যে আমরা যে গণতান্ত্রিক পরিবেশ চাই সেটা বর্তমানে হয়তো অর্জিত হওয়া এখনো অনেক অনেক সুদূর পড়া হতো। তারপরও এই নির্বাচনে জনগণের মতামতের ন্যূনতম, জনগণের কোন মতামতগুলো আপনি বিশেষভাবে তুলে ধরতে চাইছেন? আমি আসছি আমার মূল কথাটা, আপনি যে প্রশ্নটা করেছেন সেটা উত্তর দিচ্ছি। আমাদের একটা মোর্চা আছে, গণতান্ত্রিক বাম মোর্চা, যেখানে আমরা কাজ করি। সেই মোর্চার মধ্যে দুটি মত আছে। একটা হচ্ছে যে এই যে রাজনৈতিক সংকট, সেই রাজনৈতিক সংকটটা গণতান্ত্রিক আন্দোলনের যে ধারাবাহিকতার মধ্যে আমরা আছি সেটা দিয়ে কেবল মোকাবেলা করা যেতে পারে, করা উচিত। আর আমরা গণসংহতি আন্দোলন সহ কয়েকটি দল মনে করে যে এইটা গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়েও এই পরিস্থিতি মোকাবেলা আমাদের করতে হবে। ঠিক সে কারণেই গণতান্ত্রিক বাম মোর্চাগতভাবে এই নির্বাচনে অংশ নেওয়া হচ্ছে না, আবার বর্জনও করা হচ্ছে না, কারণ এখানে
কোনো ঐক্যমত্য সিদ্ধান্তটা আসলে হয়নি। যা বাস্তবতা যে আমাদের জোনায়েদ স্যারকে আমি আসলে মূলত জানতে চাইছিলাম যে একটু শেষ করি, আপনি তো প্রশ্ন করেছেন, আমি উত্তরটা দিতে সে কারণে চাচ্ছি। অর্থাৎ বাম মোর্চার মধ্যে একটা মতপার্থক্য আছে, সেটাই প্রকাশ করা হয়েছে কেবল। গণসংহতি আন্দোলনের দিক থেকে আমি এই নির্বাচনে যখন আমাদের দলের দিক থেকে এটা অংশগ্রহণ করার প্রয়োজনীয়তা অনুভব করেছে, আমি দলের প্রধান সমন্বয়কারী দায়িত্বে ছিলাম। যেহেতু তারা আমি নির্বাচন করা কিংবা আমাকে নির্বাচন করার জন্য তারা সমর্থন করেছেন, আমি প্রধান সমন্বয়কারীর দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একটা ঢাকাবাসীর পক্ষ থেকে আগামী ঢাকা সকলে মিলে এই একটি প্ল্যাটফর্ম গঠন করেই কিন্তু আসলে আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি। এবং এই নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে আজকে যে আলোচনা আপনারা করেছেন ইতিমধ্যে, সেই আলোচনার মধ্যে আমি ঢুকছি না, কারণ সেই বিশ্লেষণের মধ্যে না, আমি আপনার কাছে এখানেই জানতে চাই যে আমি আগামী ঢাকা সকলে মিলে আপনার মূল স্লোগান এই নির্বাচনে অংশগ্রহণের, কিন্তু আমি যেটা বলছিলাম যে যারা আপনারা ক্লোজলি একসঙ্গে আন্দোলন করছিলেন তারাই আসলে সকলে একসঙ্গে নেই। তাহলে আপনি আসলে কোনখানের জনগণকে একত্রিত করে, মানে কোন জায়গায় একটি আলোড়ন সৃষ্টি করতে চাচ্ছেন? কারণ বাস্তবতা তো এটা যে শেষ পর্যন্ত এটি একটা আওয়ামী লীগ বিএনপির নির্বাচন। আপনি দীর্ঘ সময় ধরে টক শোগুলোতে আমরা জানি যে অনেকগুলো বছর ধরে, গত প্রায় 4-5 বছর ধরে আপনি হচ্ছেন আওয়ামী লীগ বিএনপির রাজনীতির বাইরে বিকল্প রাজনীতির কথা বলবার একজন মানুষ। আপনি কি মানে প্রতিক্রিয়া পড়বে সেই আপনার সেই বিশ্বাসের জায়গায় এই মেয়র নির্বাচন করে? হ্যাঁ, সেটাই। মানে প্রথমত ঐক্যের প্রশ্নে একটি কথা বলে শেষ করি যে কোনো ঐক্য মানে এই নয় যে কোনো পার্থক্য নেই, আর কোনো পার্থক্য সৃষ্টি হওয়া মানে এই নয় যে সেখানে কোনো ঐক্য নেই। কাজে আমাদের এই পার্থক্য সত্ত্বেও আমাদের ঐক্যের ধারাবাহিকতা বজায় আছে, সেটা কোনো আপাতত কোনো সমস্যার সৃষ্টি করছে না। আমরা যেটা বলছি যে আজকে এই দুই বড় জোট কিংবা দুই বড় শিবির বাংলাদেশের রাজনীতিতে যে বিরাজমান আছে, এই দুই বড় শিবিরের একদিকে সরকারের যেটা বললাম যে গুম খুন সন্ত্রাস, এর মধ্য দিয়ে মানুষ যেমন একটা ভয়ানক আতঙ্কের পরিস্থিতির মধ্যে আছে, অন্যদিকে বিরোধী দলের আন্দোলনের পেট্রোল বোমা সন্ত্রাসেও কিন্তু মানুষের একটা ভয়ানক বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে মানুষ কিন্তু পরিবর্তন চায়, এই পরিবর্তন আমরা অনুভব করছি, সেটা জনগণের কাছে আমরা যাই। সেই পরিবর্তনের আকাঙ্ক্ষার বাস্তব রূপ দেওয়ার জন্য, পরিবর্তনের আকাঙ্ক্ষার একটা সম্মিলনী ঘটনার জন্য আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি। এবং আমরা মনে করি জনগণ যদি সঠিকভাবে তার ভোট দেবার অধিকারটা পান এবং যারা স্বতঃস্ফূর্তভাবে তার ভোট দিতে পারেন, তাহলে তারা এই নির্বাচনে পরিবর্তনের প্রার্থীকেই অনেক বেশি করে বেছে নেবেন, এবং সেটাই আমাদের ভরসার জায়গা। সেই ভরসাতেই আমরা জনগণের উপর দাঁড়িয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। চাইছেন আমি ছোট্ট দুটি বিষয়, মানে আপনার বিশ্লেষণ থেকে যেটুকু জানলাম যে নির্বাচনটিকে আপনারা আন্দোলনের অংশ হিসাবে একটি মত নিতে চাচ্ছেন, তো সেই উপলব্ধিটা যদি আপনাদের 2014 সালের 5ই জানুয়ারির সময় বা তার আগে হতো, তাহলে কি মনে হয় না যে আপনাদের এই যেই জোটটি বা যে রাজনৈতিক দলটি সেটা আরো বেশি শক্তিশালী হয়ে জনগণের মধ্যে একটি তৃতীয় মত, যেটা আওয়ামী লীগ বিএনপির বাইরে শক্তিশালী অবস্থান নিতে পারতো? না, নির্বাচনের 5ই জানুয়ারির নির্বাচনের তো কোনো গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়নি এবং একটা অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার বাস্তবতাটা তখন সৃষ্টি হয়নি, সেটা তো আমরা নির্বাচনের ফলাফলের মধ্যে দেখেছি। সুতরাং এই এখনকার যে বাস্তবতা, সেটা হচ্ছে যে রাজনৈতিক বাস্তবতাতেই একটা নানান সংকট সত্ত্বেও সকল পক্ষগুলি নির্বাচনে অংশ নেয়, তখন সেটা এক ধরনের ভারসাম্যের জায়গা সৃষ্টি করে, যে ভারসাম্যটা হয়তোবা আমরা যে লক্ষ্যগুলো দাবি করি, আকাঙ্ক্ষা করি, সেখানে পর্যন্ত না পৌঁছালেও তার মধ্যে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে গণতান্ত্রিক পরিসরটা সৃষ্টি করা দরকার, জনগণকে ঐক্যবদ্ধ করে সেই গণতান্ত্রিক পরিসর সৃষ্টি করার জন্য আন্দোলনটা অগ্রসর করা দরকার, সেটা করা সম্ভব হয়ে ওঠে। এই নির্বাচনের ক্ষেত্রে সেই বাস্তবতাটা সৃষ্টি হয়েছে অন্তত কিছুটা পরিমাণে হলেও। আপনার কাছে আমি এইটাই আমার শেষ প্রশ্ন, যে কিরকম ঢাকা, কেমন ঢাকা আপনি উপহার দিতে প্রতিশ্রুতি দিচ্ছেন ঢাকা উত্তরবাসীকে? প্রথমত যেটা আমি শুরুতেই বলেছি যে এই ঢাকার একটা যে নগরের স্থানীয় সরকার, এর ক্ষমতা সীমিত, সে কারণেই আমরা একটা নগর সরকার প্রতিষ্ঠার যে দাবি এবং যেটা সমস্ত উন্নত শহরগুলোর মধ্যে আছে, সেই দাবিটা এই নির্বাচনের মধ্য দিয়ে আবারও সামনে আনবো, এবং আমরা নির্বাচিত হলে এই জনগণের কে সঙ্গে নিয়ে এই দাবিটাকে আরো জোরদার করব। এই কাঠামোর মধ্যে আমরা যে দাবিগুলো সামনে আনছি, প্রথমত ঢাকার নাগরিকদের মর্যাদাই প্রতিষ্ঠিত হয়নি। নাগরিক হিসেবে তার স্বীকৃতি এবং মর্যাদা প্রতিষ্ঠা, প্রত্যেকটি নাগরিকের এখানে মর্যাদা প্রতিষ্ঠার প্রশ্নটা আমাদের কেন্দ্রীয় প্রশ্ন। এই শহরকে শিশু, নারী, তরুণ, প্রবীণ, প্রতিবন্ধী, অধিকাংশ খেটে খাওয়া মানুষ সকলের করে তুলতে হবে, এবং সেই সকলের করে তোলার জায়গাটাকেই আমরা প্রাধান্যে আনছি। এবং এই শহরের
কে বাঁচাতে হলে এর প্রকৃতি প্রতিবেশকে রক্ষা করতে হবে এবং সেই প্রকৃতি প্রতিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে শহরের মানুষের উন্নতি, শিশুর জন্য একটা পরিবেশ, নারীর জন্য একটা নিরাপদ জায়গা, তরুণদের জন্য আরও বিকশিত হওয়ার, তার তারুণ্য আরও প্রসারিত হওয়ার সেই ক্ষেত্র তৈরি করা। যে সমস্ত নাগরিকরা সারা জীবন এই শহরে অবদান রাখেন, বয়সী একটা পরিণত বয়সে এসে প্রবীণ হয়ে যান, বয়সী নাগরিক হিসেবে হন, তখন তাদের জন্য এই শহর খুব প্রতিকূল হয়ে পড়ে, বিপদসংকুল হয়ে পড়ে। তাদের জন্য একটা মানে বসবাসযোগ্য নিরাপদ জায়গা করে তোলা, প্রতিবন্ধীদের জন্য নিরাপদ জায়গা করা। অসংখ্য ধন্যবাদ জুনায়েদ সাকি একাত্তর জার্নালে সংযুক্ত হবার জন্য। আপনার জন্য অভিনন্দন এবং শুভকামনা রইল। মঞ্জুরুল ইসলাম তিনি বলছিলেন যে শহরটি সকলের জন্য হয়ে ওঠেনি। আসলে তো এই স্থানীয় সরকার নির্বাচনে জুনায়েদ সাকিদের মতো লোকদের মেয়র পদপ্রার্থী হিসেবে যোগ দেওয়ার বা প্রার্থিতা ইচ্ছা প্রকাশ করবারই কথা ছিল। এই নির্বাচনটি তো আওয়ামী লীগ বিএনপির হয়ে উঠবার কথা ছিল না। এরকম যারা নাগরিক আন্দোলন করেন, যারা নাগরিকদেরকে অধিকার সচেতন করতে চান, তাদের অধিকার নিয়ে কথা বলেন, তাদেরই তো উঠে আসবার কথা ছিল। এই নাইমুল ইসলাম খান মাথা নাড়ছেন, আমি তার কাছে আসবো। মঞ্জুরুল ইসলাম খান, আমি ছোট করে যদি বলি যে আপনি যেমনটি বললেন এই মন্তব্য অনুযায়ী এটা হবার কথা ছিল। আমাদের সংবিধান অনুযায়ী কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে জুনায়েদ সাকির মতো যারা একটু বড় দুটি শিবিরের বাইরে চিন্তা করেন তাদেরই আসবার কথা। দুঃখজনকভাবে বাংলাদেশ জন্মের পর থেকে গত ৪৪ বছরে প্রতিটি স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবেই হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি এই জায়গায় ধন্যবাদ দিতে চাই। আমি এর আগে কয়েকটি অনুষ্ঠানে বলেছি যে রাজনৈতিক একটি বড় ভণ্ডামি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, অর্থাৎ এটি রাজনৈতিকভাবেই নির্বাচনটি হওয়া উচিত। যেহেতু প্র্যাকটিস হচ্ছে আমরা জেনে শুনে বড় রাজনৈতিক দলগুলো কেন সংবিধানকে অমান্য করব, পৃথিবীর সর্বত্র আছে উন্নত দেশগুলোতে, এবং প্র্যাকটিসটা সেখানে হচ্ছে, খালি আমি আইনটাকে অমান্য করছি। ফলে সে জায়গায় আমার বিশ্বাস যেই স্বপ্নের কথা আমরা ভাবছি সেই স্বপ্ন থেকে বাস্তবে আমরা দূরে ছিলাম, এখন আইনগতভাবে আমরা সেই দূরে চলে আসবো। অর্থাৎ নির্বাচনটি আগামীতে খুব শিগগিরই সম্ভবত সংসদে আইন হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী এটা রাজনৈতিক নির্বাচন হবে। আরেকটি বিষয় হলো কি, যেই কারণে আপনাকে বাস্তবতা হচ্ছে, যেমন যুক্তরাষ্ট্রের বাস্তবতা, রিপাবলিকান আমেরিকানদের বাইরে তৃতীয় পক্ষে রস প্যারের মতো দু একজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট দেখে আমরা 1% ভোট দিতে দেখি, গণমাধ্যমে কয়েকদিন আলোচনা হাসি তামাশা হয়, তারপর তাদের বিলিয়ে যেতে দেখি। বাস্তবতা হচ্ছে বাংলাদেশও এরকম হয়ে গেছে। আওয়ামী লীগ বিএনপির মূলত এর মধ্যে কে বেটার ক্যান্ডিডেট দেয় আমরা সেটাই চুজ করি। আজকে আনিসুল হককেও কিন্তু এই জুনায়েদ সাকির মতো যারা সুস্থ মুক্ত চিন্তা করেন এরকম একজনের প্রতিনিধি হিসেবেই কিন্তু ওখানে আওয়ামী লীগের বেশ কয়েকজন ক্যান্ডিডেট ছিল, আপনি জানেন, কমপক্ষে 10 জন এমপি তো ছিল প্রত্যেকেই, এবং তাদেরকে সন্তুষ্ট করতে মাননীয় প্রধানমন্ত্রীর অনেক কাজ করতে হয়েছে। সে জায়গায় কিন্তু ওই ধরনের মুক্ত চিন্তা করেন, তৃতীয় চিন্তা করেন, স্বাধীন চিন্তা করেন, স্বপ্ন দেখাতে ভালোবাসেন, এইরকম মানুষকেই কিন্তু নিয়ে এসছে আওয়ামী লীগ। বিএনপিও কিন্তু প্রায় ওই রকম ধারার কথা চিন্তা করে, আব্দুল আওয়াল মিন্টুর কথা যে আমরা কথা বলছি, তিনিও কিন্তু গতানুগতিক বিএনপির রাজনীতিবিদ না, অথবা অন্য যাদের এখন পর্যন্ত প্রার্থী তাবিদের কথা তো একেবারেই নতুন। সে জায়গায় কিন্তু বড় দলগুলো এই বিষয়টি বিবেচনা করে, আবার এটাও বিবেচনা করে যে বাংলাদেশের নাগরিকরা, ঢাকা এবং চট্টগ্রামের নাগরিকরা তারা অভ্যস্ত হয়ে গেছে যে বড় দুটি শিবিরের মধ্যে ভোট থাকার ক্ষেত্রে। তারা মনে করে আরেকটি বাস্তবতা, আপনি মনে করেন জুনায়েদ আহমেদ সাকি নির্বাচিত হলো, আওয়ামী লীগ ক্ষমতায়, ভাই চট্টগ্রামে মঞ্জুর আলমই তো দায়িত্ব পালন করতে পারে না ঠিক মতো, যখন আওয়ামী লীগ শিবির থেকে বেরিয়ে চট্টগ্রামে বিএনপির মতো বড় সমর্থন পেয়ে চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে পারে নাই। তার অভিযোগ কি, সরকার থেকে প্রশাসন থেকে সকল সহযোগিতা পাচ্ছে না। ঢাকার যিনি মেয়র তাকে 56টি প্রতিষ্ঠানের সাথে কাজ করে দায়িত্ব পালন করতে হয়, 11টা মন্ত্রণালয়, সরকারের কথা বাদই দিলাম। সে জায়গায় বাংলাদেশের বাস্তবতা এটা অসম্ভব। দুটি দলের বাইরে মাথা নাড়ছিলেন কেন? মানে এটাই আমি বলতে চাইছিলাম, তার মানে তো আওয়ামী লীগ বা বিএনপি আপনার পেছনে নেই, তার মানে আপনি স্থানীয় সরকার নির্বাচনেও মেয়র হবার বা কাউন্সিলর হবার স্বপ্ন দেখবেন? আমি মাথা নাড়ছিলাম এই জন্য যে এটা দোষণীয় পর্যায়ে যায় না। কেন যায় না? কারণ সকল পক্ষই এটা যে রাজনৈতিক দলীয় না, আবার দলীয় ভাবেই সমর্থন দিয়ে করা হচ্ছে, এটা সকলে করে। এখন একটা অন্যায় যখন সকলে করে তখন এটা কি অন্যায় থাকে না এটা আবার একটা বৈশিষ্ট্যে পরিণত হয়, এটাও বিচার করার বিষয়। যদিও প্রধানমন্ত্রীও বলেছেন এবং অনেকেই আজকাল বলেন যে এটা দলীয়ভাবে হয়ে যাওয়াই ভালো, হয়তো সামনে কোনো একদিন হয়েও যাবে। আপাতত এটা নিয়ে কোনো বিরোধ নাই, কারণ দলীয়ভাবে সমর্থন দিয়ে সবাই মজা
করছেন। না, আমরা সবসময় আওয়ামী লীগ বিএনপির চিন্তার বাইরে অন্য একটি চিন্তার কথা বলি, মানে বাংলাদেশেরই সুশীল সমাজের একটি অংশ বলে আমরা রাজনীতিকে শুদ্ধিকরণের কথা বলি, বিকল্প ধারার কথা বলি, এই সব ভালো কথা তো জোনায়েদ সাকিরা বলেন না, বলেন তো। এখন বলেন যে তারা এখন দেখেন, এই যে মান্না ভাইও তো এই কথা বলতো, তো মান্না ভাই আবার একটু ধৈর্য হারা হয়ে নির্বাচন করতে চাইছিলেন, উনিও মেয়রের জন্যই তৈরি হচ্ছিলেন, এবং ওনার এত যে কম্প্রোমাইজ বিএনপির সাথে, বিএনপির যেন সমর্থন পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় যে মান্না ভাই ষড়যন্ত্রের কথা বলা হয় না, আমার কাছে কেন জানি মনে হয় মান্না ভাই ষড়যন্ত্র করছিলেন বোধ হয় যাতে বিএনপি ইলেকশনে না আসে, উনি ইলেকশন করবেন এবং বিএনপির সাপোর্ট নেবেন। এটা এই জন্য বললাম, কারণ যদি টেলিফোন সংলাপটা আপনি মনে রাখেন, ওইখানে খোকা সাহেবকে উনি বলছিলেন না আন্দোলন আপনারা চালিয়ে যান, তারপরে আমরা রাস্তায় নামবো, তারপরে আমাদের পেছনে পেছনে আপনারা আসবেন। সুতরাং এর মধ্যে যদি মানে সিটি কর্পোরেশন ইলেকশনটা হয়, আমি এটা একটু রসের জন্য বললেও, নির্বাচন করতে লোক তো টানতেই হবে, না লোক টানতে হয়, কিন্তু আপনি যদি বিকল্প রাজনীতির কথা বলবেন আর মূলধারা থেকে লোক চাইবেন, তাহলে এটা বিকল্প হইলো কোথায়? আপনি তো মূলধারার লেজুর বৃত্তি হইলো, মানে মূলধারারও তার চেয়ে তো মূলধারার লোকের কাছে যাওয়া ভালো। আপনি যদি বিএনপির সাপোর্টার ভাড়া করে অল্টারনেটিভ রাজনীতির কথা বলেন, তার চাইতে আমি তো বিএনপির কাছেই যাই, দোষে গুণে যাই পাই বিএনপির কাছ থেকে বা আওয়ামী লীগের কাছ থেকে পাবো। ঢাকায় আর একটা নতুন সমস্যা, ওই জোনায়েদ সাকিব থিওরিটিক্যালি কিন্তু কারেক্ট কথাই বলেছেন যে আমাদের লোকাল গভর্নমেন্টের অনেক প্রবলেম আছে। এইগুলো একটা ইলেকশন, একটা ইলেক্টেড হেড এটা রান করে, কিন্তু তার মর্যাদা নাই। আসলে একজন সেক্রেটারি যে কোনো সময় তার চাকরি খেয়ে দিতে পারে, এটা আইনি আছে। ডিপ্টি সেক্রেটারি এটা চিঠিটা সাইন করে, আমি ধরে নিচ্ছি ডিসিশনটা অন্তত সেক্রেটারির কাছ থেকে আসে, এটা কোনো মর্যাদা নাই, এটা সাধারণ একটা চাকরির মতো। তো এখানে যদি কোনো একটা ব্যক্তিত্ব আসে, অনেক সময় ভোট দিয়ে যেই পদে লোক আনি সেই পদের তো একটা আলাদা মর্যাদা আছে, মানে আইনে থাকতে পারে, তাই বলে কি তিনটি সাইন করে আসলে কোনো মেয়রের চাকরি খেয়ে ফেলবে? খাওয়া হচ্ছে তো। সুতরাং এগুলি নতুন কিছু না, এটা বিভিন্ন সরকারের আমলেই করা হয়েছে। এবং এখন যখন বিএনপির ওরা অভিযোগ করে যে আওয়ামী লীগের ওরা এটা করছে, এখন আওয়ামী লীগের ওরা তো বেআইনি কিছু করছে না, এটা তো আইনে এই প্রভিশন আছে বলেই করছে। তো খালেদা জিয়া বা বিএনপি যখন পাওয়ারে ছিল, তারা লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করার জন্য আইনটা সংশোধন করে নাই। কেন করে নাই? এই জন্যই যে তারাও আবার বিরোধী দলের লোকজন যখন থাকবে, তাদের মন মতো হবে না, তাকে যেন একটু কোণঠাসা করতে পারে বা শাসন করতে পারে, কিংবা প্রয়োজনে বাদ দিয়ে দিতে পারে। আইনটা করা হয়েছিল বিএনপির সময়, হ্যাঁ, বিএনপির সময় করা হয়, তাহলে তো আরো বড় মানে অপরাধ। তা আমি বলছি যদি তার সময় ইনহেরিটও করে থাকে, তো দে ডিডন্ট চেঞ্জ ইট। আমার এখন কথা হচ্ছে যে ঢাকাতে নাগরিক সেবা দেওয়ার ওই যে সরকারের কথা বলেছেন, আপনি জানেন যে এটা আওয়ামী লীগেরই একজন মানে মেয়র হানিফ, উনি এটা এই উপলব্ধি থেকে বাংলাদেশে প্রথম এই নগর সরকারের দাবিটা উনি বলে আসছিলেন। এখন ঢাকা শহরে এখন নগর সরকার তো নাই, ঢাকাটা ডিভাইডেড। আপনি একটা জিনিস দেখেন, তারা প্রত্যেকে নির্বাচন করে, ঢাকার নির্বাচন তো করে না, তারা ঢাকা উত্তরের অথবা দক্ষিণের, কিন্তু মুখে কোনোদিন সেটা আসে না। তারা কোনো প্ল্যানে ঢাকাকে এই করবে, দে আর ডিভাইডেড। ভাগের মা এমনি গঙ্গা পায় না, তো বিভাজিত ঢাকার কি করবেন ওনারা? কাজ করাই তো ডিফিকাল্ট হবে, এটা সমন্বয়ের দরকার হবে। এই সমন্বয় কে কার সাথে করবে? এমনিতেই হলো 11 মন্ত্রণালয়ের 56 বিভাগ বেড়ে যাচ্ছে, যে এটা আমাদের এখানে রাস্তা ঘাটের মালিকানা, কে কোথায় কি কাজ করবে না করবে, কিভাবে কেবল যাবে, এইগুলির সমন্বয় করাই একটা বিরাট ঝামেলা হবে। এনিওয়ে, আমার মনে হয় তারপরও উত্তরে আসবে না সেটা তো আর মেয়ররা নিশ্চিত করতে পারবে না। এটাই তো হচ্ছে। না, শুনেন, উত্তরের ভোটার এখন থাকেন দক্ষিণে, এমনও আছে, আবার দক্ষিণের ভোটার থাকেন উত্তরে, এরকমও আছে। আমাদের অনেক সমস্যা আছে যেগুলি ইন্টারলিঙ্কড, এগুলো নিয়ে সমস্যা। তবে একটা কথা হচ্ছে, এই ইলেকশনগুলিতে যতই আইনি সীমাবদ্ধতা থাকুক, যে একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ গেলে, একটা কোয়ালিফাইড লোক গেলে, তিনি সমন্বয় করার চেষ্টার মধ্যে, তার ক্ষমতা নাই কিন্তু তার ব্যক্তিত্ব দিয়ে সমন্বয় করার চেষ্টা দিয়ে অনেক এগিয়ে নিতে পারবেন, স্মার্টার লোক পারবে। আরেকটা হচ্ছে, এটা শুনতে খারাপ লাগে, যে যিনি সরকার প্রধানের সাথে একটা ভালো লিঙ্ক করে নিতে পারবেন। এখন আমি বলি, তাইলে তো মনে হচ্ছে যেন আমি আনিসুল হকের প্রতি ইন্ডিকেট করছি। দিস ইজ ট্রু, বাট এগেইন ট্রু। আমি বলি, যদি আব্দুল আওয়াল মিন্টু ইলেকশনে থাকতেন, উনি জয়ী হলে ওনার সাথে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালো সম্পর্ক, বেশি দিনের সম্পর্ক। সুতরাং আমার কাছে, আমি কিন্তু আব্দুল আওয়াল মিন্টু থাকলে ভালো হতো। দুইজনের মধ্যে যে যিনি জয়ী হতেন তিনি নগরের জন্য ভালো হতো। এটা আমাদের জন্য একটা লস হচ্ছে এইভাবে। দর্শক, আরেকটি বিরতি নিয়ে ফিরছি ৭১ জার্নালে।
সিটি নির্বাচনে প্রচার শুরু, আচরণবিধি না মানলে কঠোর ব্যবস্থা, ঢাকা উত্তরে টিকে গেলেন তাবিথ আওয়াল। আন্দোলনে পরাজিত হয়ে ব্যর্থতার গ্লানি নিয়ে ঘরে ফিরে গেছেন খালেদা জিয়া, মন্তব্য প্রধানমন্ত্রী। রায়ের খসড়া পাঠানো হয়েছে, প্রধান বিচারপতির কাছে কপি পেলে কামারুজ্জামানের ফাঁসির প্রক্রিয়া। দেশে ফিরলেন আইএসের হাত থেকে মুক্ত 2 বাংলাদেশি, ব্রিটিশ জিহাদিদের নিয়ে নতুন করে শঙ্কা। জমকালো উদ্বোধনীতে আইপিএল শুরু, দর্শক মাতালেন নামি দামি তারকারা। আবারও ফিরে এলাম 71 জার্নালে। মঞ্জুরুল ইসলাম খান, বিরতির আগে নাইমুল ইসলাম খান শুরু করেছিলেন, আরো নিশ্চয়ই বিস্তারিত শুনবো, যে ঢাকা উত্তরের ভোটারদের আওয়ামী লীগ বিএনপির একটা সমীকরণ তিনি দাঁড় করালেন। ঢাকা দক্ষিণের কথা বলছিলেন যে বিএনপির হেভিওয়েট প্রার্থী সেখানে আছেন মির্জা আব্বাস, আওয়ামী লীগের সমর্থিত সাইদ খোকনের বিরুদ্ধে, এবং চট্টগ্রামেও হেভিওয়েট প্রার্থী আছে বিএনপির। আপনার কাছে এই বিষয়গুলো কি মনে হচ্ছেন? আমি একটি প্রশ্ন করেছিলাম নাইমুল ইসলাম খানকে, আপনাকেও করতে চাই, মানে ঢাকা উত্তরে শেষ পর্যন্ত একজন দুর্বল প্রার্থী, মানে আমি যদি আওয়ামী লীগের একেবারে প্রধানমন্ত্রী স্তর থেকে বলা এবং আনিসুল হকের পুরো মানে তার ব্যাকগ্রাউন্ডটা বিবেচনা করি, তাহলে আসলে এই দুর্বল প্রার্থী দিয়ে লড়াইয়ে নামতে চাওয়ার অর্থ কি বিএনপির? এই জায়গায় আমি একেবারে আমার ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে যে আব্দুল আওয়াল মিন্টু, যেমনটি নাইম ভাই বললেন, ওনার সাথে আমি যুক্ত করে এইটুকু বলতে চাই, তিনি যে মেয়রের প্রস্তুতি নিয়েছিলেন, পুরো দুটো ঢাকা মিলে একটি বড় ঢাকার মেয়র, উনি অর্ধেক ঢাকার মেয়র হতে চাচ্ছিলেন বলে আমার মনে হয় না। সেটা একটা কারণ, যে কারণে উনি অনীহা প্রকাশ করেছেন। এক, দ্বিতীয়ত তিনি মনে করছেন যে তার স্ট্যাচারের পলিটিশিয়ানের জন্য এইটা খুব ছোট কাজের ক্ষেত্র। একটি ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা হচ্ছে, এটা আমি প্রকাশ্যেই বলতে চাই, আব্দুল আওয়াল মিন্টুর বাড়ি হচ্ছে নোয়াখালী, আনিসুল হক সাহেবের বাড়ি নোয়াখালী। নোয়াখালীর যারা প্রভাবশালী রাজনীতিবিদ এবং ব্যবসায়ী, তাদের একটা নিউক্লিয়াস, এক ধরনের বৈঠক আছে, সেখানেও তাদের এক ধরনের অলিখিত সমঝোতা হয় যে এবার এই জায়গায় আমাদের অমুক সন্তানকে আমরা প্রার্থী হিসেবে বিজয়ী দেখতে চাই। এরকম একটি বিষয়ের সমঝোতার ভিত্তিতেও তিনি কিন্তু ইচ্ছাকৃত এই ভুলটি করতে পারেন বলে আমার মনে হয়। তার কারণ হলো, আব্দুল আওয়াল মিন্টু সাহেবের মতো লোক, যিনি প্রার্থী হিসেবে গত 8-10 বছর প্রস্তুত করছেন, তিনি হরিরামপুর ইউনিয়নের একজন সদস্য, একজন ভোটার, তার সমর্থক হবেন, এইটা আমি বিশ্বাস করতে রাজি না। আব্দুল আওয়াল মিন্টু যাদের সাথে চলাফেরা করেন, হরিরামপুরের কাউকে তিনি চিনবেন, এটাই আমার বিশ্বাস করতে কষ্ট হয়। এটাও এত সুচতুরভাবে তার লয়াররা হয়তো পরামর্শ দিয়ে এমন একজন সমর্থককে দিয়েছেন যাতে আপাত দৃষ্টিতে এটা, কারণ বিএনপির নেতারাও কিন্তু বুঝতে পারেন না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, তিনি বলছেন যে এই যে ছোট ছোট ভুলগুলো, এবং খুব ইন্টারেস্টিং একটি, আমি অবশ্য দেখবার সুযোগ পাইনি যে সেটি সত্যিই কিনা, যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন নাকি ছোট ছোট ভুল সংশোধনের জন্য নির্বাচন কমিশন সময় দিয়েছিল। তো নজরুল ইসলাম খান সাহেব বলছেন, ঢাকা উত্তরে যদি নির্বাচন কমিশন সেই সময়টুকু দিত, তাহলে ঢাকা উত্তরে লক্ষ লক্ষ মানুষ পেতেন আব্দুল আওয়াল মিন্টু তাকে সমর্থন করবার জন্য। আমার তো, আপনি জেগে যদি ঘুমিয়ে থাকেন, আপনাকে জাগানো যাবে না। আমার কাছে পরিষ্কার, আমার বিশ্বাস আব্দুল আওয়াল মিন্টু সাহেব স্বেচ্ছায়, নাহলে তার ছেলে যে প্রার্থী, বিএনপির কেউ জানতো না, আমরা গণমাধ্যমের কর্মীরা জানতাম না, কিন্তু লাস্ট মুহূর্তে আমরা জানলাম। আরেকটি প্রমাণ বলি আপনাকে, দক্ষিণে দেখেন বিএনপির কিন্তু একাধিক যোগ্য প্রার্থী, বিএনপির নেতার প্রার্থী ছিল, কিন্তু আপনি আব্দুল সালাম সাহেবের কথা বলেন, ডাক্তার আসাদুজ্জামান রিপনের কথা বলেন, এখানে কিন্তু বিএনপির কমপক্ষে 20 জন প্রার্থী দিতে পারত, যদি মিন্টু সাহেব প্রার্থী হবেন না এটা যদি আগে থেকে ঘোষণা দিতেন। এখানেও আমি মনে করি বিএনপির সাথেও তিনি খুব একটা সদাচরণ করেছেন। এখন বিএনপি হয়তো রাজনৈতিক কারণে বক্তৃতা বিবৃতি দিচ্ছে, কিন্তু আমি গণমাধ্যম কর্মী হিসেবে তাদের সাথেও কথা যেটুকু বলেছি, তারাও এই বিষয়টা নিয়ে কিন্তু এক ধরনের সন্দেহের দোলাচলে আছেন, এবং তারাও খুব একটা সন্তুষ্ট বলে আমার কাছে তথ্য জানা নেই। আমি এখন আলোচনার ব্যাপারে আমি এইটুকু বলি, এই জায়গায় আমি মনে করি আজকে পর্যন্ত যা অবস্থান, তাতে প্রতিদ্বন্দ্বিতা হবে আনিসুল হকের সাথে মাহিবী চৌধুরী, এবং আমি, আমার ব্যক্তিগত বিশ্লেষণ, ববি হাজ্জাজের।
কারণ ওই জায়গাটা এখন হচ্ছে কি এরা তিনজনই দেখেন কিন্তু ওই অর্থে একটু আধুনিক চিন্তার লোকজন এসছেন, ওই অর্থে কেউই কিন্তু বড় পলিটিশিয়ান না। আনিসুল হক তো নাই, মাহিবি চৌধুরীও খুব প্রবীণ কেউ না, একেবারে নতুন পলিটিশিয়ান। আর ববি হাজ্জাজও কিন্তু পলিটিক্সের দিক থেকে নতুন, কিন্তু নতুন উত্তর ঢাকাতে যে নতুন ঢাকা বা এক ধরনের আধুনিক চিন্তা ভাবনা নিয়ে মানুষকে যে এক ধরনের আন্দোলিত করা, স্বপ্ন দেখানো, নতুন চমক দেয়া, তারা তিনজন পারবেন এটা আমি বিশ্বাস করি। সেই অর্থে হয়তো তাবিদ আওয়ালও পারতেন, কিন্তু তার এই বিতর্কের কারণে আমার ধারণা শেষ পর্যন্ত বিএনপির যারা সমর্থক, 20 দলীয় জোটের তারা সমর্থক, তারাও শেষ পর্যন্ত তার পক্ষে থাকবেন এটা বলা খুব কঠিন। কিন্তু তারপরেও কি বিএনপি কোনোভাবেই মাহিবি চৌধুরীর কে সমর্থনের এটা একটা আসলে পথ আমরা তাদের কাছে 24 খোলা ঘন্টা আছে? অপেক্ষা করতে হবে, কারণ আপনি জানেন বৃহস্পতিবার দিন কিন্তু এই হিয়ারিংটি ফুল বেঞ্চে যাচ্ছে আব্দুল আল মিন্টু সাহেবের। যদি তার প্রার্থিতা টিকে যায় আইনের দৃষ্টিতে, সেটা আমার কাছে মনে হয়, আমি যতটুকু আইনের বিধিমালা দেখেছি তাতে এই ভুলটাকে কিছুতেই কনসিডার করা হয় না। আর ঢাকা যদি দক্ষিণ করে, আর চট্টগ্রামে তাহলে সেখানে অন্যরকম হবে। আর ঢাকা দক্ষিণের ব্যাপারে আমার কাছে দুটি সমীকরণ। এখানে হচ্ছে মির্জা আব্বাস কিন্তু 2 ঢাকার মিলে মেয়র ছিলেন, তিনি নিঃসন্দেহে অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী, পরীক্ষিত প্রার্থী। ভোটাররা কিন্তু এটা বিবেচনা করে যে কে চালাতে পারবেন এবং যারা এসছে তারা নতুন কি প্রোগ্রাম নিয়ে এসছে। তো এই দুটি বিবেচনার মধ্যে প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে অবশ্যই মির্জা আব্বাস এবং সাইদ খোকনের মধ্যে। কিন্তু দুইজনের মধ্যে দুটি সংকট আছে। একটি হচ্ছে বিএনপির আরো 2 জন প্রার্থী ছিলেন, তারা স্বেচ্ছায় সরে যাচ্ছেন, কিন্তু সরে গেলেও সেখানে মির্জা আব্বাস ভার্সেস, যেটা নাইম ভাই একটু বললেন, আগের যে মেয়র ছিলেন সাদেক হোসেন খোকার সমর্থকদের মধ্যে একটি স্থায়ী বৈরী সম্পর্ক আছে। সেই জায়গাটা যদি বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে, যদি খোকার সমর্থক যারা তারা আব্দুল সালাম সাহেবের সমর্থক, তারা যদি সরাসরি সহযোগিতা করেন তাহলে হয়তো কিছুটা এগিয়ে থাকবেন। একইভাবে হাজী সেলিম, খালেদা জিয়া নামবেন আসলে রাজপথে এই সিটি কর্পোরেশন নির্বাচনে? আমি মনে করি তিনি তো ঘোষণা দিয়েছেন এবং তার জন্য নির্বাচনে যে বিধিমালা এটা উন্মুক্ত, প্রধানমন্ত্রী কারো পক্ষে সমর্থন চাইতে পারবেন না, বেগম খালেদা জিয়া পারবেন। আর এই নির্বাচনটির ব্যাপারে আপনি জানেন এই নির্বাচনে কিন্তু আজকে এই প্রশ্নটি করলেন, নজরুল ইসলাম খানের বিবৃতিতে আরেকটি খুব গুরুত্বপূর্ণ অভিযোগ আছে, মানে গুরুতর অভিযোগ আছে। এই অভিযোগটিও মানে এই কদিনে আসলে টক শোর টেবিলেও অনেক আলোচিত হয়েছে যে প্রধানমন্ত্রী তো পুরোপুরি আইন ভেঙে, নিয়ম ভেঙে আনিসুল হককে তার সমর্থিত প্রার্থী বলে ঘোষণা দিলেন এবং তিনি এমনকি গণভবনে ডেকে নিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে পরিচয় করিয়ে দিলেন, কিন্তু তাতে কোনো নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হলো না। আবারও নজরুল ইসলাম খান ওটাই বলছেন যে আব্দুল আল মিন্টুর এই ছোট ঘটনাটি কেন একটা আচরণ, মানে একটা বড় ঘটনা হয়ে গেল। একটি হচ্ছে আচরণ বিধি লঙ্ঘন, আরেকটি হচ্ছে আপনি ফর্ম পরীক্ষার মধ্যে আপনি লিখলেন ভুল, আরেকটা হচ্ছে পরীক্ষার জায়গায় আপনি 5 মিনিট পরে ঢুকলেন না 5 মিনিট আগে বেরোলেন, দুইটা লিগ্যাল আর এথিক্যাল প্রবলেম। এটা এক্স্যাক্টলি। আরেকটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যেটি করেছেন সেটা কিন্তু তফসিল ঘোষণার আগে, সেটা কিন্তু নির্বাচনী আচরণ বিধির আওতার মধ্যেই পড়ে নাই। না আজকে করেছে, কিন্তু আজকে যেটা গণভবনে আজকে সেখানে কিন্তু উনি পরিচয় করিয়ে দেওয়ার বিষয় আসে নাই। ওনারা অনেকে নেতা কর্মীরা তার সাথে সাক্ষাৎ করতে গেছে, সেখানে গিয়ে উনি বলেনও নাই কাউকে যে তুমি তার পক্ষে ভোট দাও। উনি এর আগে সংসদীয় সভায় যেটি বলেছেন সেখানেও বলেছেন যে আপনারা সরকার বিরোধী যে সমস্ত ষড়যন্ত্র। আমি নাইমুল ইসলাম খানের কথা সূত্র ধরে শেষ প্রশ্নটি আপনাকে করতে চাই যে তিনি বলছিলেন যে খালেদা জিয়া নামলে যেই প্রার্থীর পক্ষেই নামবেন অনেকটাই এই খেলাটা বদলে যাবে। রাজনীতিতে একটা কথা আছে, এটা 70-এর নির্বাচনের সময়ও বঙ্গবন্ধু কিন্তু ওই আমাদের যতগুলি সিট ছিল ক্যান্ডিডেট ছিল না কিন্তু আওয়ামী লীগের অনেক ক্যান্ডিডেটই তখন ছিল বলতো কলা গাছ। আমি কলা গাছ দাঁড় করাই ডক্টর তোফায়েল আহমেদ স্থানীয় সরকার বিশেষজ্ঞ, তিনি কিছুদিন আগে বলছিলেন যে বিএনপি নির্বাচনে নেমে যদি বিএনপি আর আওয়ামী লীগ যদি দুইটা কলা গাছ দাঁড় করায় তাহলেও ভোটাররা এটা আমাদের কিন্তু এই 70 থেকেই আলোচনাটা হয় যে কলা গাছ দাঁড় করাই দিল কলা গাছেই ভোট দিবে। তো আমার কথা হচ্ছে যে আমি এটা বলছি না যে তারা জয়ী হয়ে যাবেন, কিন্তু একটা আমি এইটুকু নিশ্চিত যে খালেদা জিয়া এবং বিএনপি যদি ভালোভাবে ক্যাম্পেইন করেন তাহলে তাবিদ কেউ যদি সমর্থন দেন তাবিদ উইল বিকাম অ্যান ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট। এটা নিয়ে আমার ইম্পর্টেন্ট পরিবারের ছেলেরা তো ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট। এটা আমি আবারও বলবো এটা ওই পরিবারের ছেলে বলে নয়, এটা বিএনপি 20 দলীয় জোটের ব্যাপার বলে আরো ব্যাপার আছে। যদি কামরুজ্জামানের রায়টা এর মধ্যে বাস্তবায়ন হয়, যে ফাঁসিটা হয়, এই ফাঁসি একদিকে মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজনকে যেমন একাট্টা করবে, এটাও মনে রাখতে হবে বিপক্ষের লোকজনকেও কিন্তু একাট্টা করবে। ওই জামাতের ভোটাররা তখন কিন্তু এই যে কাঁচা ঘাটা, এই জন্য তারাও একাট্টা হয়ে ভোট দেওয়ার জন্য
নিজের ভোট আরো 10টা ভোট অর্গানাইজ করার চেষ্টা করবে। সুতরাং আমি পটেনশিয়াল কিছু জায়গা দেখি, যদি মানে প্রোভাইডেড যে বিএনপি হোল হার্টেডলি নামে, যেটাকে বলে মরিয়া হয়ে যদি ক্যাম্পেইনে নামে, যেটা ওদের বলেছেন ডক্টর ইমাজউদ্দিন, যেটা আমি আগে বলছিলাম। এখন দেখেন বিএনপি কিন্তু আজকে পর্যন্ত অফিসিয়ালি নির্বাচনের কোনো প্রার্থীর ঘোষণাই দেয়নি, কিন্তু অফিসিয়ালি চট্টগ্রামে যেটা হয়েছে তাদের 2 নেতা ঘোষণা করেছেন। লোকাল বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না তখনও অনিশ্চিত। তখন সে জায়গায় বেসিক্যালি বিএনপি নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন সিদ্ধান্তহীনতা ভুগছেন, তাদের সমর্থক বুদ্ধিজীবীরা এগিয়ে এসেছেন বেগম জিয়াকে বোঝাবার জন্য যে এই নির্বাচনটি আন্দোলনের অংশ হিসাবে আপনারা অংশ নেন। এবং এমাজউদ্দিন স্যার সেটি বলেছেন যে 3টি নির্বাচনে বিজয়ী না হতে পারলে কর্মীদের উপরে আরো অত্যাচার নেমে আসবে। এটি একটি বাস্তবতা। আরেকটি আমার বিশ্লেষণ হচ্ছে, এর আগে 6টি সিটি কর্পোরেশনে যেভাবে বিএনপি জিতেছিল যেই বাস্তবতায়, আজকের বাস্তবতা কিন্তু এক না নগণিতা। এটা খেয়াল রাখতে হবে। আজকে সহ 92 দিনের অলমোস্ট ব্যর্থ আন্দোলন, ব্যর্থ অবরোধ কর্মসূচিকে সাথে নিয়ে এবং সাধারণ জনগণের উপরে হত্যার তকমা মাথায় নিয়ে এই নির্বাচন অংশ নিচ্ছে বিএনপি। ফলে আগের যে অবস্থান ছিল বিএনপি কিন্তু সেই অবস্থানে যে খুব সুবিধা করবে সেটা, এখানে বড় কাজ করবে। সব হিসেবে যখন খালেদা জিয়া, যিনি আসলে একেবারেই মুক্ত মনে আইনসঙ্গতভাবে রাজপথে থাকতে পারেন, সিটি কর্পোরেশন নির্বাচনে জনসংযোগে অংশ নিতে পারেন, তিনি নামলে তো এই সকলই কিছুই আসলে বদলে যাবে। যেমনটা বলছেন, আমি মনে করি একেবারে অর্ধেকটা জাতীয় রাজনীতির বিষয়ে কাজ করবে। আমি অন্য জায়গায় বলেছিলাম 49%, 51% হচ্ছে ওই ব্যক্তি কি কর্মসূচি দিবে, ওই ব্যক্তির ইমেজটা এবং লোকাল প্রবলেমের সাথে সেই কানেক্টিভিটি কি। কিন্তু নাইমুল ইসলাম খান, আরেকভাবেও তো দেখতে পারি যে হয়তো বিএনপি রাজপথে লোককে নামাতে পারেনি, কিন্তু বিএনপির 40% ভোটের কথা আমরা জানি। আর অনেকে হয়তো বা এর মধ্যে বিএনপির যে রাজনৈতিক দাবি ছিল, যার দাবিতে তাদের এই আন্দোলন, হয়তো তাকে নীরবে সমর্থন দিয়েছে, হয়তো এবার ভোটের কাগজে সেই সমর্থনের প্রমাণ দিতে পারে। মানে সেই প্রথম কথা হচ্ছে যে এখানে এটা আবার জাতীয় নির্বাচনে একটা সুবিধা হয়, প্রতীক মানুষ প্রতীকটা কিন্তু ধরেন ধানের শীষ, এখানে কিন্তু ধানের শীষ হবে না। সুতরাং এটা একটা নতুন, এটা আওয়ামী লীগেরও প্রবলেম, কিন্তু এটা নৌকা না, ধানের শীষ না। সুতরাং এই প্রার্থীকে কেউ না কেউ এগিয়ে নিতে হবে। এখন মাননীয় প্রধানমন্ত্রী একভাবে শুরুর দিকে বলেছেন, কারণ উনি শেষের দিকে বলতে পারবেন না। আর আমার ধারণা খালেদা জিয়া শেষের দিকের জন্য উনি নিজেকে আমার মনে হয় যে প্রিপেয়ার করবেন, এবং চিটং দিয়ে শুরু করে ঢাকায় এসে শেষ কয়টা দিন ঢাকায় উনি চেষ্টা করবেন, তাতে একটা যেটাকে বলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। এখন তাবিদ অপরিচিত কিংবা মাহি কিন্তু আসলে একভাবে আনিসুল হকের সাথে সমপরিচিতই বলতে হবে, অসমপরিচিত না, মানে পরিচয়ের অর্থে। তো মাহি যদি ক্যান্ডিডেট হতো আরেকটু ইজি হতো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কারণ মানে উই অল আন্ডারস্ট্যান্ড। তাবিদকে একটু এডিশনাল এফোর্ট দিয়ে পরিচয় করাতে হবে, তাতে মাহি থাকলে রেজাল্টটা যত সহজ হতো বা যতটা হতে পারত, তাবিদের ক্ষেত্রে ততটা হবে কিনা এটা আবার ডিপেন্ড করবে খালেদা জিয়া কতটা বেশি করে এই নির্বাচনে অংশগ্রহণ করে। সুতরাং আমরা নিশ্চিত না কিন্তু খালেদা জিয়ার শরীর স্বাস্থ্য এবং অন্যান্য বাস্তবতা কতটা অ্যালাউ করবে তাকে, এটা দেখার বিষয়, আমরা একটু ওয়েট করতে হবে। আরেকটা হচ্ছে যে এটাও আমি মনে করি যে সম্ভবত আব্দুল আওয়াল মিন্টুর ফাইট এখনো শেষ হয় নাই। আমরা জানি না, যদি লিগালি খুব ভালো রকম প্রস্তুতি নেয় তাহলে একটা ইন্টারিম রিলিফ পেয়েও যেতে পারেন। ইন্টারিম রিলিফ পড়তে যে ঠিক আছে তোমার সিদ্ধান্তটা স্থগিত করো, শোকজ করো, তো এই শোকজের আড়ালে ইলেকশনটা হয়ে যাবে, পাস করুক, মানে ইলেকশনের রেজাল্টের পরে আবার দেখা যাবে যে ওনারটা অবৈধ ছিল, হয়তো থাকবে না, বাট এরকম হতে পারে, এটা শোকজ যদি পায় দুদিন খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার হতে পারে আর কি। আরেকটা বিরতি নিয়ে ফিরছি, তারপরে আমরা আমাদের সঙ্গে যোগ দেবেন অন্যতম মেয়র প্রার্থী ঢাকা উত্তরের জোনায়েদ সাকি। দর্শক থাকুন ৭১ জার্নালে। স্বাগত ৭১ জার্নালের সাথে আছি নবনীতা চৌধুরী। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে দিনের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আলোচনা করি আর জানিয়ে দিই আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে তার প্রধান প্রধান শিরোনাম। শুরুতেই দেখে নেব ৭১-এর সর্বশেষ সংবাদ শিরোনাম।
সিটি নির্বাচনে প্রচার শুরু, আচরণবিধি না মানলে কঠোর ব্যবস্থা, ঢাকা উত্তরে টিকে গেলেন তাবিদ আওয়াল। আন্দোলনে পরাজিত হয়ে ব্যর্থতার গ্লানি নিয়ে ঘরে ফিরে গেছেন খালেদা জিয়া, মন্তব্য প্রধানমন্ত্রী। রায়ের খসড়া পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে, কপি পেলে কামারুজ্জামানের ফাঁসির প্রক্রিয়া। দেশে ফিরলেন আইএসের হাত থেকে মুক্ত 2 বাংলাদেশি, ব্রিটিশ জিহাদিদের নিয়ে নতুন করে শঙ্কা। জমকালো উদ্বোধনীতে আইপিএল শুরু, দর্শক মাতালেন নামি দামি তারকারা। আজ আমাদের সাথে ৭১ জার্নালের টেবিলে যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান এবং সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম। স্বাগত আপনাদের দুজনকে। আলোচনা শুরু করি সিটি নির্বাচনের প্রসঙ্গেই। একটি খবর রাতের দিকেই এলো, সেটি হচ্ছে যে আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিদ আওয়াল, তার মনোনয়ন পত্রটিও আসলে বৈধ থাকছে কি থাকছে না, গ্রহণযোগ্য থাকছে কি থাকছে না, তা নিয়েও একটা আশঙ্কা, শঙ্কা, দুশ্চিন্তা ছিল। সেটি কেটে গেছে। এখন সেই যে ঋণ খেলাপির যে শুনানি, যে সোনালী ব্যাংকের সঙ্গে তার যে সেটা একটা মীমাংসা হয়েছে এবং তার ফলে ঢাকা উত্তরে আসলে তাবিদ আওয়াল এখন নির্বাচনে অংশ নিতে পারবেন। মঞ্জুরুল ইসলাম, এই তাবিদ আওয়ালকে নিয়ে আসলে মূল মনোযোগের একটা বড় কারণ ছিল এটি যে খুবই একরকমের বিস্ময়কর ভাবেই আব্দুল আওয়াল মিন্টু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেবেন, সেটা সকলেই প্রায় জানতাম আমরা। হঠাৎ করেই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনি মনোনয়ন তোলেন, তাবিদ আওয়াল আব্দুল আওয়াল মিন্টুর ছেলে, এবং সেদিন জমা দেন। এবং তারপর আব্দুল আওয়াল মিন্টু নির্বাচনে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এরপরে তিনি এখন অবশ্য আইনি লড়াই চালাচ্ছেন। এরপর থেকে আসলে মূল প্রশ্নটি এটি যে বিএনপি তাহলে কাকে সমর্থন দেবে। এবং মঞ্জুরুল ইসলাম, নাইমুল ইসলাম খান, আপনারা নিশ্চয়ই জানেনও যে গতকাল সোমবার তাবিদ আওয়াল তার মাকে নিয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গেও দেখা করে এসেছেন। তার মূল প্রতিদ্বন্দ্বী মানে ঢাকা উত্তরে বিএনপি এখনো কাকে সমর্থন দেবে সেটা জানা যাচ্ছে না। কাজে আজ সারাদিন যখন প্রচারণা শুরু হয়েছে তখন বিএনপি প্রার্থীরা ঢাকা উত্তরে তাদেরকে দেখা যায়নি। আর তাবিদ আওয়ালের এখনো মূল প্রতিদ্বন্দ্বী বলে অনেকেই বলছেন বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহিবি চৌধুরী। মঞ্জুরুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, ঘটনাগুলো যেভাবে বলেছেন তাবিদ আওয়াল কি নেন না, আমি বলবো যে আওয়াল পরিবারের নাটকের শেষ অঙ্কটি মঞ্চস্থ হলো, সেটি হলো যে তার প্রার্থিতার বৈধতা পেল। এই নাটকের শুরু যে যেমনটি আপনি বললেন যে মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিন থেকে আমরা অবাক বিষয় লক্ষ্য করলাম যে তিনি একমাত্র প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর কথা বলছি, পিতা এবং পুত্র দুজনই মনোনয়নপত্র নিলেন, দুজনই জমা দিলেন। তার পিতা আব্দুল আওয়াল মিন্টু হচ্ছে যে কজন প্রার্থী উত্তর এবং দক্ষিণে সকলের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে যে নিজেকে মেয়রের জন্য প্রস্তুত করে রেখেছিলেন, মনোনিবেশ করেছিলেন, প্রার্থী হওয়া থেকে মেয়র কিভাবে দায়িত্ব পালন করতে হয় সেই বিষয়ে একাধিক বই লিখেছেন। ফলে সেই আব্দুল আওয়াল মিন্টু যখন মনোনয়নপত্র জমা দিলেন এবং তার মনোনয়নপত্রে একটি ছোট্ট ভুল থাকলো, সেই ভুলটি হচ্ছে আমরা সকলেই জানি যে যিনি সমর্থক তিনি ওই এলাকার ভোটার না। এবং আব্দুল আওয়াল মিন্টুকে আমরা যারা গণমাধ্যমের কর্মীরা জানি, বাংলাদেশের মানুষ তো চেনেই, ঢাকার নাগরিকরা জানেন তিনি একজন সফল ব্যবসায়ী, তার পক্ষে কয়েক ডজন আইনজীবী থাকেন এবং নিশ্চয়ই তারা যেমন করে তার ছেলের মনোনয়নপত্রটিও পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দিয়েছেন, তারটাও করে দিয়েছেন। তার ছেলেরটায় ভুল থাকলো না, তারটায় ভুল থাকলো। ফলে এটি মোটামুটি প্রশ্ন। আজকেও বিকেলবেলা একজন বলছিল যে ৮০ থেকে ৯০% মানুষ মনে করে ইচ্ছা করেই তিনি এই ভুলটি করেছেন। কেন করেছেন বিস্তারিত ব্যাখ্যা না গেলে এক কথা এটি বলতে পারি যে তিনি সেই জায়গা থেকে হয়তো প্রার্থী হতে চাচ্ছিলেন না, তার জায়গায় তার সন্তান তার ছেলেকে দিলেন। কিন্তু সেটা নিয়েও শেষে আবার সোনালী ব্যাংকের এক ধরনের আপত্তি। তখন শঙ্কায় ছিল যে মাহিবি চৌধুরী ছাড়া তো ২০ দলীয় জোটের সমর্থন পাবার আর কেউ নাই। কিন্তু মাহির সাথে আমরা তারেক রহমানের সম্পর্কটা জানি, খোলামেলাই যদি বলি, সে জায়গায় বিএনপি শেষ পর্যন্ত মাহিকে সমর্থন দেবে এটা হয়তো তারেক রহমানের সমর্থন না পেলে এটা আশা করাটা একটি দুরাশা। সে জায়গায় সেই প্রেক্ষিতেই কিন্তু তাবিদ আওয়াল শেষ পর্যন্ত গেলেন তার মাকে নিয়ে। এবং আমার ধারণা অফিসিয়াল সমর্থনটা হয়তো শেষ পর্যন্ত
আউয়াল তাবিদ আউয়ালি পাবেন। কিন্তু আবার যদি বিস্তারিত আলোচনায় আসি, প্রার্থী হিসেবে আনিসুল হকের প্রতিদ্বন্দ্বী হিসেবে আমার কাছে মোটেই বিএনপির যত বড় সমর্থনই থাকুক, নাইম ভাই একটা কথা বলেন, আমি ওনাকে কোট করে ওনার সামনেই বলছি, বেগম খালেদা জিয়া যদি সরাসরি এখানে নামেন তাবিদ আউয়ালের পক্ষে, তবে হয়তো একটি প্রতিদ্বন্দ্বী হবে। নিশ্চয়ই নাইম ভাই বিষয়টা কিন্তু বিস্তারিত পরে বলবেন। নাইমুল ইসলাম খান, মনজুর ইসলাম খান প্রথমেই বললেন আওয়াল পরিবারের নাটক, কিন্তু ওই নাটকটির একটি কারণও কিন্তু প্রথম দিন থেকে অনেকে বলছিলেন যে অন্যদিকে নির্বাচন কমিশন কোনো একটি ছুতো নাতায় নাটক সৃষ্টি করে আব্দুল আল মিন্টুকে নির্বাচনে দাঁড়াতে দেবেন না, কাজে সেই প্রক্রিয়ায় একটা সেফগার্ড হিসেবে ছেলেরও মনোনয়নপত্র নিয়ে জমা দিয়ে রাখা, যাতে আব্দুল আল মিন্টু কোনো কারণে আটকে গেলে তাবিদ আওয়াল দাঁড়াতে পারেন, মানে আওয়াল পরিবার দাঁড়াতে পারেন। তো নাটকটা অনেকে তো বলছেন সেদিক থেকেও হয়েছে, কারণ অনেকে মনে করছেন এটা এমন কোনো ভুল না। এমনকি নজরুল ইসলাম খান আজকে তিনি দেখেছেন, হয়তো বিবৃতি দিয়েছেন যে প্রধানমন্ত্রীর পছন্দের প্রার্থীকে সুবিধা দিতেই আব্দুল আল মিন্টুর মনোনয়নপত্র বাতিল হয়েছে, খুবই ছোট একটি কারণ দেখিয়ে তার মানে ছোট একটি ভুলের জন্য। ছোট একটি ভুল শব্দটা আপনিও ব্যবহার করেছেন। আমি নিশ্চয়ই নাইম ভাই বিস্তারিত, আমার দুটি কথা খালি এই বিষয়ে বলেন। আপনি ভোট দিতে গেলেন, ছোট্ট একটি ভুল হলো যে আপনি যেই মার্কায় ভোট দেবার কথা এখানে না দিয়ে পাশের ঘরে দিয়েছেন, ভুলটা তো একেবারেই সামান্য, নেক্সট ঘরটাতেই দিয়েছেন, তার থেকে তিনি ভোট পাবেন? এই নির্বাচনের ক্ষেত্রে এটি একটি বড় ভুল। ছোট বলতে আমরা বলছি তার বিচার বিবেচনা এই ভুলটি বড় না। আরেকটি দ্বিতীয় কথা হচ্ছে, আব্দুল আওয়াল মিন্টু বিএনপি সমর্থিত প্রার্থী, এটি তো কোনো পৈতৃক সম্পত্তির ব্যাপার না। আমি না হলে আমার ছেলেকে নিয়ে আমি ভোটার বানাবো, এখানে তো দল অন্য কাউকে দেবে। যেমন আমরা দক্ষিণে দেখেছি 4 জন বিএনপি প্রার্থী, সেখানে কেন বিএনপির অন্য কেউ গেল না? কারণ সবাই নিশ্চিত ছিল আব্দুল আওয়াল মিন্টুই সেখানে তাদের প্রার্থী। ফলে এই জায়গায় ওইভাবে কি বলা ঠিক হবে? আমার কাছে মনে হয় যে আব্দুল আওয়াল মিন্টু আসলে প্রথম দিকে নির্বাচনটা করতে চাননি, কারণ আপনি যদি খেয়াল করেন টাইমিং, এখানে দুইটা দলের টানাপোড়েনের পারস্পরিক মনস্তাত্ত্বিক লড়াই কিন্তু চলছিল। নির্বাচনে কিন্তু এমন না যে একটা সাদা কালো সিদ্ধান্ত হয়েছে অ্যাব্রাপ্টলি বিএনপি যাবে, কোনো দ্বিধা সংকোচ নাই, তা না। কিন্তু এখনো দেখেন অবরোধ চলছে, তার মানে তারা কিন্তু গ্র্যাজুয়ালি আনফোল্ড করছে ঢাকায়। তো আমার যেটা ধারণা যে আব্দুল আওয়াল মিন্টু নির্বাচনে ঝুঁকি নিতে চাননি, কারণ প্রথম দিকে উনি হি ওয়াজ নট কনফিডেন্ট যে এই নির্বাচনটা সত্যি সত্যি একটা মানে যেটাকে বলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, শেষ পর্যন্ত হয়তো বিএনপি ভাবে আসবে না, বরং উনি নিজে হাস্যকর ব্যাপার হয়ে যাবে। কিন্তু দীর্ঘদিন ধরে তো তিনি আত্মগোপনে আছেন, কাজে তার তো প্রকাশ্যে আসার একটা সুযোগ ছিল না। সুযোগ ছিল না, কারণ ওনার বিরুদ্ধে মামলা আছে, যে মামলাগুলিতে উনি আশঙ্কা করছিলেন শুরুর দিকে যে তাকে হয়তো অ্যারেস্ট করে ফেলা হতে পারে, আরেকটা হ্যারাসমেন্ট। এখন তো অন্তত পক্ষে আত্মগোপনে আছেন, অ্যারেস্ট করা হচ্ছে না। কিন্তু নির্বাচনে গেলে যদি সরকারের সাথে সরকার যদি সহনশীলতা না দেখায়, তো সরকার যে সহনশীলতা দেখাবে এটা বুঝতে বুঝতে ওনার নমিনেশনটা ক্যান্সেল হয়ে গেছে। এবং এটা আমার ধারণা উনি একটা ছোট্ট ভুল ইচ্ছা করে রেখেছিলেন, এটা কিন্তু আমি ধারণা করছি ইচ্ছা করে রেখেছিলেন। এটা এই জন্য যে আসলে কথাটা আরেকটু মানে ব্যাখ্যা করি, যে ভদ্রলোক সমর্থন করেছিলেন উনি যে এই এলাকার ভোটার না তা নয়, উনি এই এলাকারই, কিন্তু ঢাকা উত্তরেরই। কিন্তু ও ঢাকা উত্তরে কিছু পকেট আছে ইউনিয়ন, যেগুলি আসলে সিটি কর্পোরেশনের অধীনে না, এগুলি নিয়ে দীর্ঘদিন যাবতই মামলা মোকদ্দমা আছে, এগুলি সিটি কর্পোরেশনে ঢোকে নাই, কিন্তু তারা সিটি কর্পোরেশনকে ট্যাক্স দেয়, সিটি কর্পোরেশনের সকল সুযোগ সুবিধা এনজয় করে, কিন্তু লিগালি সিটি কর্পোরেশনের পার্ট না। ওরা ওইখানে ইউনিয়ন দিতে পারেন না, ওনারা সিটি কর্পোরেশন ইলেকশনে ভোট দিতে পারেন না, ওনারা ইউনিয়ন পরিষদ করেন, তাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছে, মেম্বার আছে। এটা এরকম একটা অদ্ভুত কয়েকটা জায়গা আছে ওই উত্তরার আশেপাশে, এক্স্যাক্টলি। তো উনি ওই এলাকার ভোটার। তো আব্দুল আওয়াল মিন্টুর মতো এত জানাশোনা লোক, হি ইজ দি অনলি অ্যামাং দোজ ক্যান্ডিডেট যার নাকি আমার তো মনে হয় উনি দাঁড়াইলে অন্য সবাই ওনাকে এমনি দিয়ে দেওয়া উচিত ছিল, কারণ হি ওয়াজ সো প্রিপেয়ার্ড। মানে উনি অনেক রিসার্চ করেছেন, লিখেছেন, যেটা মঞ্জু ওয়াজ টকিং অ্যাবাউট। আমার যেটা মনে হয় যে পরে আবার উনি দেখেছেন যে না, ইলেকশনটা তো ইন্টারেস্টিং হচ্ছে, ইলেকশনটা করলে ভালো হইতো, কিন্তু বাই দ্যাট টাইম এটা এই ছোট ভুলটার আর ইয়ে করা যায় নাই। উনি সেকেন্ডের জন্য ধরেন যদি পলিটিক্যালি দেখা যাচ্ছে যে ইলেকশনটা হচ্ছে, উনি করতে পারছেন না, ছেলেকে রেখেছিলেন সম্ভবত এই জন্য যে একটা কেউ তো ইলেকশন করতে হবে। আনিসুল হকের সাথে উনি যেন তেন ইলেকশন করে উনি হেরে যাবেন, এটা ওনার জন্য মনস্তাত্ত্বিকভাবে গ্রহণ করা ডিফিকাল্ট। তো
কেউ যদি একটা করতেই হয় বরং আমার ইয়াং ছেলেটা করুক, তার একটা অভিজ্ঞতাও হবে, পরাজিত হলেও গ্লানিকর হবে। যেতে এই স্ট্র্যাটেজি সাজালেন আওয়াল পরিবার বা না না, হেরে যেতে না, এটা কিন্তু পুরো আলোচনাটাই আমি করছি যতক্ষণ উনি কনফিডেন্ট ছিলেন না, তখন ছেলেকে রাখা, ছেলের একটা অভিজ্ঞতা হলো, এক্সপোজার হলো। কিন্তু এখন তো আবার উনি দেখছেন যে ইলেকশনটা ইন্টারেস্টিং হবে, তাই এই জন্য উনি আবার ফাইট করছিলেন যেন পাওয়া যায়। কিন্তু এখনো উনি চেষ্টা করবেন, যদি আপিলে যান কি হয় আমরা জানি না, যাচ্ছেন। আমার মনে হয় যে তারপরেও নির্বাচনে আমি এটা বুঝি যে আনিসুল হকের নানান কারণেই তিনি আজকে যদি এজ অফ টুডে ইলেকশন যদি হয়, আসলে আনিসুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করার মতো অবস্থায় হবে, কারণ এখন তো ওনারা নাই এজ অফ টুডে। কিন্তু বিএনপির আরেক পছন্দের কথা যে অনেকে বলছেন, আরেক পছন্দ তো এটা তো অফিশিয়ালি যতক্ষণ না হয়, আমি বলছি এজ অফ টুডে। কিন্তু তাবিদের কথাও তো বিএনপি এখনো বলে, এইজন্যই আমি বলছি এজ অফ টুডে আনিসুল হকই এগিয়ে। ও আচ্ছা, হ্যাঁ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি বলছি যে এখনো তো ওনার কোনো প্রতিদ্বন্দ্বী দাঁড়ায়নি, স্ট্রং কোনো প্রতিদ্বন্দ্বী দাঁড়ায়নি। এটা আগামী একদিন দুই দিনে জিনিসটা একটু ক্লিয়ার হবে। আমার মনে হয় অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও বিএনপির একটা আসবে। আসলে আমরা আজকে পত্রপত্রিকায় কিছু রিপোর্ট ছেড়ে এসেছি নিউজ রুমে যে খালেদা জিয়া ক্যাম্পেইনে নামবেন, শি উইল বি দেয়ার পার্সোনালি। চট্টগ্রাম যাবেন এমন কথা তো শোনা যাচ্ছে। জি, প্রথমে শি উইল স্টার্ট উইথ চিটাগং, কারণ চিটাগং এ বিএনপির সাপোর্ট মোটামুটি অফিশিয়ালি দিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে গিয়ে উনি হয়তো শুরু করে এক দুই দিন ওইখানে কাজ করে তারপরে তিনি ঢাকায় এসেও খন্দকার মাহবুব হোসেন আমাদের রিপোর্টারকে বলেছে যে উনি ঢাকার এক মাথা থেকে শুরু করবেন আর এক মাথা পর্যন্ত সবার দিকে যাবেন, এবং ঢাকায়ও উনি দক্ষিণ থেকে শুরু করবেন, এরকম পরিকল্পনার কথা বলেছেন। এবং তারা কিছু চমকের কথাও বলছেন। দেখা যাক নির্বাচনটা কতটা চমক দিয়ে তারা আরো ইন্টারেস্টিং এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে পারে। যেরকম না মঞ্জুর ইসলাম বলছিলেন, মানে ঢাকা উত্তরে কি আনিসুল হকের সঙ্গে পাল্লা দেওয়ার মতো যথেষ্ট ইন্টারেস্টিং প্রার্থী দাঁড় হচ্ছে? না হলে ঢাকা উত্তরে নির্বাচন কিভাবে ইন্টারেস্টিং হয়ে উঠবে? মানে নজরুল ইসলাম খান যতটা ওন করে আব্দুল আল মিন্টুকে যতটা ওন করে বিবৃতি দিলেন, এর আগে তো আমরা তাদের মুখে সেটা শুনি না। এটা তো পলিটিক্যাল রিটরিক, মানে এখন এইগুলি বলে বলে এটাও একটা ক্যাম্পেইনে সিম্পথি আনা। একটা জিনিস আমি বলি, আমাদের এখানে দুটো ঘটনা আছে। একটা হলো যে বিএনপি এবং 20 দলীয় জোট এটা চাপের মধ্যেই আছে, কিন্তু মামলা মোকদ্দমা এটার সাথে এই সময়ে একটা তাদের ভোটাররা, তাদের সিম্প্যাথাইজাররা কম ক্যাম্পেইনেও কম পরিচিত লোকের জন্য একাট্টা হওয়ার চেষ্টা করতে পারে। এটা সাইকোলজিক্যালি নট ইম্পসিবল। সেকেন্ড হচ্ছে যদি সুযোগটা ছাড়বে কেন যে একটা ভালো পরিচিত জোরদার ক্যান্ডিডেট দিয়ে লোককে একাট্টা করা, যেহেতু এখন পর্যন্ত নাই। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এখন তো আর এই আলোচনা অর্থহীন। এখন তো আমার ক্যান্ডিডেট নাই, আমার তাবিদ আর লাস্ট রিজর্ট হচ্ছে মাহি উত্তরের ক্ষেত্রে। তো এখন সেটাই হচ্ছে, মাহিকে কিন্তু না করে দেওয়া হয় নাই, কিন্তু তাবিদ থাকলে সম্ভবত মাহির চান্সেস হবে না, আমরা যেটুকু মঞ্জুও ব্যাখ্যা করেছেন। আমি এই ক্ষেত্রে বলছি যে এখন তারা এটাকে কম্পিটিটিভ করার চেষ্টা করবেন অন্যভাবে, যে খালেদা জিয়া নিজে ক্যাম্পেইনে নামবেন, তাতে যদি, যেহেতু এটা আচরণ বিধিতে কোনো সমস্যা নাই, যেহেতু উনি অফিসিয়াল বিরোধী দলের নেতাও না, সুতরাং প্রোটোকল যেহেতু ওনার নাই, এই দিক থেকে ওনারা একটা সুবিধাজনক অবস্থানে, ওনারা বরং পাল্টা অভিযোগ করতে পারবেন যে আওয়ামী লীগের কোনো মন্ত্রী এমনকি এমপিও যদি ক্যাম্পেইনে নামে যে এটা তো মানে অন্যায় করা হচ্ছে। তো আমার মনে হয় যে একটা কম্পিটিটিভ হবে। তারপরেও সাধারণ বিবেচনায় আনিসুল হক এগিয়ে থাকবেন, অন্তত উত্তরের ক্ষেত্রে এই চান্সেস। দক্ষিণে যেহেতু ক্যান্ডিডেটের আবার আছে, হাই প্রোফাইল ক্যান্ডিডেট বিএনপিরও, যদিও তিনি আত্মগোপনে, খালেদা জিয়া যদি মাঠে নামেন, উনি যদি মাঠে সরাসরি নাও নামেন, সেখানেও একটা কম্পিটিশন হওয়ার হাইলি পটেনশিয়াল ক্যান্ডিডেট মির্জা আব্বাস। স্পেশালি যদি খোকা সাহেবের সমর্থকরা, খালেদা জিয়া যদি ম্যানেজ করতে পারেন যে খোকা সাহেবের সমর্থকরাও মির্জা আব্বাসকে পেছনে দাঁড়াবেন। একটা বিরতি নিয়ে মঞ্জুর ইসলাম আপনার কাছে ফিরছি। দর্শক থাকুন একাত্তর জানালে।